আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। 21টি কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি 3টি কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবিরের মজারুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অন্যান্য পদগুলোতে শিবির ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। ভোট গণনা শেষেই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে গত রাতেই 21টি হল সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়। 33 বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ফলাফলের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপেক্ষা করছেন। 40 ঘন্টা পরও ফল না পেয়ে হতাশা প্রকাশ করেন প্রার্থীরা। কিছু মিথ্যাচার এবং কিছু গুজবের কারণে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ম্যানুয়ালি ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটির চরম ভোগান্তি শিকার এখানে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে শিক্ষার্থী যারা প্রতিনিধি ছিলেন, পোলিং এজেন্ট ছিলেন এবং একই সাথে প্রার্থীরা ছিলেন, সবার জন্য আসলে হয়েছে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা আমরা আগেও যেভাবে রেখেছিলাম এখনো সেই একইভাবে রাখছি, আমরা মনিটরিং করতেছি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক ও জিয়াউর রহমান জিয়া। প্রথমে যাব ফারুক আপনার কাছে। ফারুক, জানাবেন ভোটের ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দাঁড়িয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সেই সিনেট ভবনে কিন্তু অস্থায়ী নির্বাচনের যে কার্যালয় করেছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো গত পরশু থেকে যে ভোট গণনা শুরু হয়েছে সেই ভোট গণনা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। 21টি হলের মধ্যে কিন্তু 18টি হলের ভোট গণনা সম্পন্ন করেছেন ইতিমধ্যেই। বাকি 3টি হলের যে ভোট গণনা রয়েছে সেটি কিন্তু শেষ পর্যায়ে রয়েছেন বলে আমরা জেনেছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে কিছুক্ষণ পরে কিন্তু আমরা জানতে পারবো সেই কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের জন্য অধীর আগ্রহে কিন্তু কর্মী সমর্থক প্রার্থীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন। নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা কিন্তু এই সিনেট ভবনের আশপাশ এলাকা জুড়ে। তো নির্বাচন নিয়ে পরবর্তীতে আমরা চলে যাব এখন আমাদের আরেক সহকর্মী বাহিরে ক্যাম্পাসের সিনেট ভবনের বাহিরের সর্বশেষ তথ্য জানাবেন জিয়াউর রহমান জিয়া। ধন্যবাদ ফারুক। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন কার্যালয় সিনেট হলের নিচে অবস্থান করছি। আপনারা জানেন যে আজ যে নির্বাচনী ফলাফল সেটি হয়তো আজকে বিকেল নাগাদ ঘোষণা করতে পারে, এমনটি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকগুলিতে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফটকগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এখানে পুলিশের পাশাপাশি আমরা আর্ম পুলিশ দেখেছি, বিজিবি দেখেছি এবং বাইরে আমরা র্যাবের গাড়িও দেখেছি। নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্বটি পালন করে চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা যদি বলি যে আমরা বিভিন্ন হলগুলোর সামনে দিয়ে প্রদক্ষিণ করেছি এবং হলগুলোতে যেটি দেখেছি যে একটি শান্তিপূর্ণ পরিবেশই বিরাজ করছে। তবে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার এবং যারা প্রার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে দীর্ঘ অপেক্ষা এটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বারবার যেটি বলেছেন যে প্রশাসনের যেটি উচিত ছিল আসলে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হতো, তাহলে হয়তো প্রথম দিন রাতেই তারা ফল পেতেন। এই যে দীর্ঘ প্রতীক্ষা সেটিতে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা অসন্তোষ প্রকাশ করতে দেখেছি যারা রিটার্নিং অফিসার রয়েছেন তাদেরকে, কারণ আপনারা জানেন যে গতকালও একজন শিক্ষক নিহত হয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে। এছাড়া কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এছাড়া আমরা যেটি দেখেছি যে এই যে অনিয়ম ভোট গণনার ব্যাপারে নিজের যে মতামত, সেই মতামতটিকে গুরুত্ব না দেওয়ায় একজন শিক্ষক যিনি
দায়িত্ব পালন করছিলেন, এখানকার রিটার্নিং অফিসার হিসেবে তিনি পদত্যাগ করেছেন। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে ভোট গণনা চলছে, প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণার জন্য। তারা যেটি বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে থেকে অভিযোগ আসার পরেই আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যানুয়াল পদ্ধতির ভোট গণনার, সেহেতু সে কারণেই তাদের দেরি হচ্ছেন। তবে প্রত্যাশা করছেন যে আজ বিকেল নাগাদ ফল ঘোষণা করতে পারেন। আমি বলতে পারি যে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বিক নিরাপত্তার যে দায়িত্ব সেটি পালন করছেন। এছাড়া শিক্ষার্থী শিক্ষক তারা গভীর আগ্রহে অপেক্ষা করছেন, ফলাফল দ্রুত প্রকাশ করা হবে সেই অপেক্ষা রয়েছেন তারা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। প্রার্থীরা সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো সংগঠন বা স্বতন্ত্র কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এছাড়াও বৃহস্পতিবার বাতিল হওয়া 7 জন প্রার্থীর মধ্যে আপিলে 5 জন বৈধতা পেয়েছেন, আর 2 জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। এদিকে আগামীকাল রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের শোচনীয় পরাজয় ও জাকসু নির্বাচন প্রত্যাহারে স্তম্ভিত বিএনপি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র শিবিরের যৌথ কূটকৌশল এবং দলের সাংগঠনিক দুর্বলতার কারণে এমন ভরাডুবি বলে মনে করেন ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর মতে, বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তাদের ছাত্র সংগঠনের এই শোচনীয় পরাজয়। রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বয়কটের ঘটনায় বিব্রত বিএনপি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। মাঠের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ মুক্ত পরিবেশে নিজ দলের এমন ভরাডুবিতে হতভম্ব ডাকসুর সাবেক এই নেতা। এত ব্যবধান জামাত শিবিরের সাথে, এটা আমাদেরকেও একটু আশ্চর্য। এটা আমরা একটু খতিয়ে দেখব ব্যাপারগুলো কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশে ডাকসুতে এমন বিপর্যয় বলেও মনে করেন তিনি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘদিন যাবৎ কার্যক্রম ছিল না, কিন্তু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে হবে না, সাংগঠনিক তৎপরতা চলবে না, ইন দ্য নেম অফ পার্টি তাদের অ্যাক্টিভিটিস থাকবে না, এই ধরনের একটা ফ্লেভার তৈরি করা হয়েছে। কিন্তু তারা চুপে চাপে রাজনীতি কার্যক্রম চলে গেছে। এই কৌশলটা তারা খুব ভালোভাবে নিছে। তারপরে ডাকসু নির্বাচনটা দিয়েছে। ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটা আমাদেরও ধারণা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র শিবিরের কৌশলের কাছে ধরাশয়ী হয়েছে ছাত্রদল। জামাত ইসলাম একটা কাজ একদম সুচিন্তিতভাবে করেছে। তারা আন্দোলনের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর, তারপর প্রো ভাইস চ্যান্সেলর তাদের মতাদর্শকে নিয়ে গিয়েছে এবং হেলথ সেক্টরটাও কিন্তু তারা চিন্তা, সেটা কিন্তু বিএনপি চিন্তা ভাবনা করা নাই। পাবলিক ওপিনিয়ন মুল্ড হয়েছে কি, যে বিএনপি হাট বাজার দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে। এই যে একটা ধারণা সৃষ্টি করছে, যারা বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে তারা এটা প্রচার করেছে। এইটাই কিন্তু কাজে লাগছে, কারণ এই জেনারেশন ওই লুটিরা পুঁজিপতিকে পছন্দ করে না। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রদল তাদের ভুলগুলো শুধরে নেবে বলে মনে করেন নাজিমউদ্দিন আলম। সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, কোথায় কোথায় ভুল ছিল সেগুলো আমরা খতিয়ে দেখব। আমাদের সেখান থেকে আমাদের সংশোধন হতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। পিরোজপুর সরকারি মহিলা কলেজের পুরাতন ভবনে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। আবাসিক হল সহ কলেজের 3টি ভবনে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ হলেও নিরুপায় হয়ে কলেজটিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে সংশ্লিষ্টরা। কলেজের জায়গা সংকটের কারণে নির্মাণ করা যাচ্ছে না নতুন ভবন। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 1800 শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চলছে পিরোজপুর সরকারি মহিলা কলেজে। 1979 সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি এরই মধ্যে কুড়িয়েছে নানা সাফল্য। বর্তমানে কলেজটিতে একটি 3তলা ভবন, একটি 4তলা ও একটি 2তলা ভবন রয়েছে।
দীর্ঘদিন সংস্কার না করায় উঠে গেছে ভবনের দেয়ালের রং, খসে পড়ছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে দেয়াল, ছাদ ও পিলারে। উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। কলেজটির আবাসিক হলেরও একই দশা। ক্লাস করি তখন এমন হয়েছে যে ক্লাসের প্লাস্টার ভেঙে পড়ছে বা ফ্যানের পাখা দলতে দলতে ফ্যানের পাখা খুলে পড়ে গেছে। ক্লাস করতে তো অনেক ভয় লাগে। এই ভবনে যখন ক্লাস করতে শুরু করি দেখি ভবনে প্রত্যেকটা রুমই ভাঙা আর দেওয়াল ভেঙে ভেঙে পড়ে। সরকার তো এগুলো দেখতেছে না আমাদের সমস্যাগুলো। একটা ভবন আসছিল 6 তলা, কিন্তু জায়গা সংকটের কারণে ভবনটা হইতে পারে না। কর্তৃপক্ষ সেইটাই দাবি জানাবো যে আমাদের যেন নতুন ভবন দেওয়া হয়। সম্প্রতি কলেজটি 6 তলা বিশিষ্ট একটি বিজ্ঞান ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে, তবে জায়গা সংকটে শুরু হয়নি সেটির নির্মাণ কাজ। ক্লাস করা অত্যন্ত ঝুঁকি এবং উপর থেকে পানিও পড়ে এবং মাঝে মাঝে ভেঙে মেয়েদের গায়েও পড়ে। কলেজে শ্রেণীকক্ষে যথেষ্ট সংকট বিরাজমান, একাডেমিক ভবন 1 এবং 2 জরাজীর্ণ, ক্লাস করার উপযুক্ততা নাই। কলেজের পার্শ্বে 53% পতিত জমি আছে, যে জমি খাস জমি, যে জমিটি কলেজের নামে বরাদ্দ করলে কলেজে নতুন ভবন স্থাপন করার মাধ্যমে পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে এই সমস্যা দূর করা যায়। দ্রুত কলেজের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। লেবুর দর বেশি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু দরপতনে সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না, এমন অভিযোগ ঢাকার ধামরাই এলাকার লেবু চাষিদের। তারা বলছেন, এক খাঁচি লেবু উৎপাদনে খরচ 4,500 টাকা আর বিক্রি করতে হচ্ছে 3,500 থেকে 4,000 টাকায়। ঢাকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কৃষি অফিসের তথ্য মতে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া, চৌহাট, যাদবপুর, আমতা, গাঙ্গুটিয়া, কুসুরা, বাইশাকান্দা, বাথুলি ও বানেরচর ইউনিয়নে এবছর বাণিজ্যিকভাবে লেবুর চাষ হয়েছে প্রায় 700 হেক্টর জমিতে, যার সাথে সরাসরি জড়িত প্রায় 5,500 কৃষক। বছরে 2 মাস লেবুর ভালো দাম পান কৃষক। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সরকার বাজার নিয়ন্ত্রণ করে, অথচ বাজার খারাপ গেলে সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। লেবু সংরক্ষণের জন্য নেই স্থায়ী কোনো ব্যবস্থা, এতে বাধ্য হয়ে ক্ষতিতেই বিক্রি করতে হচ্ছে এসব লেবু। সারের দাম আসল 700-800, বর্তমানে 1400-1500। লেবু ফলন মোটামুটি ভালোই, কিন্তু দামটা খুব একটা কম। এদিকে লেবু মার্কেটের সাথে শহরের যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় বাইরের পাইকাররা আসতে অনাগ্রহী হচ্ছেন। এতে একচেটিয়া ব্যবসা করছেন স্থানীয় পাইকাররা। রাস্তার সংস্কার হলে বাজারে আরও পাইকারের সমাগম হবে বলে মনে করছেন লেবু চাষিরা। রাস্তাঘাটের জন্য এই দূরে দূরে ব্যাপারী কিনে আসতে পারে না। সংরক্ষণের ব্যবস্থা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সরকার। সরকার চেষ্টা করছে, আশা করছি আমাদের ধামরাই উপজেলায় সবজির জন্য অন্তত একটি হিমাগার নির্মিত হচ্ছে। লেবুর যে বাই প্রোডাক্ট যেগুলো রয়েছে, লেবু থেকে অন্যান্য জ্যাম, জেলি, আচার এবং রপ্তানিযোগ্য পণ্য যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে লেবু চাষিরা অনেকটাই তারা টিকে থাকবেন। লেবুর দাম স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি দরপতন ঠেকাতেও কৃষকদের সহায়তা করবে সরকার, এমনটাই চাওয়া লেবু চাষিদের। সাকিব আল হাসান, RTV। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল চাইবে সে ধারাবাহিকতা ধরে রাখতে, কোনো রান রেটের হিসেব নিকেশে নয়। পরের 2 ম্যাচ জিতে সরাসরি সুপার 4 নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বড় জয়ে শুরু করা এশিয়া কাপের পরের ম্যাচের জন্য প্রস্তুত টিম টাইগার্স। দলের লক্ষ্য পরিষ্কার, তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই কিনা বাংলাদেশ দলের সামনে আসছে অনেক হিসেব নিকেশ। লঙ্কানদের বিপক্ষে টি-20-র জয় পরাজয়ের পরিসংখ্যানে খুব একটা ব্যবধান না থাকলেও বড় মঞ্চের চাপ সামলানোর কঠিন চ্যালেঞ্জ আছে লিটনের দলের। তবে শেষ স্নায়ু চাপকে পেছনে রেখে বাংলাদেশ দলের লক্ষ্য পরের 2 ম্যাচে জয় নিয়ে সুপার 4-এর সব হিসেব নিকেশ মিলিয়ে ফেলার। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ফলো করার চেষ্টা করব। হংকং ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে লঙ্কানদের শক্তিমত্তা বিবেচনায় সেরা একাদশ মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স। এই ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেটের সাথে টস হতে পারে বড় একটা ফ্যাক্টর।
মাহফুজুল ইসলাম, RTV। স্মার্ট হোল্ডিং কার্ড না থাকলে শিশুদের ভর্তি করা যাবে না স্কুলে, মিলবে না ইউনিয়ন পরিষদের সেবা, বিয়ে দেওয়া যাবে না ছেলে মেয়েদের। এমন সব বিষয়ে ভয়ভীতি দেখিয়ে টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন থেকে নেওয়া হচ্ছে 100 থেকে 1000 টাকা। ব্যক্তি সেবা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন ইউপি প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এমন সিদ্ধান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হয়নি। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল বছরের 5 আগস্ট সরকার পতনের পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পান উপজেলা সমাজসেবা কর্মকর্তা হান্নান সরকার। ইউপি সদস্য স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সমর্থনে জন উন্নয়ন শক্তি নামক একটি সংগঠনকে দায়িত্ব দেন ট্যাক্স আদায় ও স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের। ইউনিয়নটিতে ঘর আছে অন্তত 5000। ইউপি প্রশাসকের যোগসাজশে স্মার্ট হোল্ডিং কার্ড দেওয়ার নামে প্রতি ঘর থেকে সংগঠনটিকে আদায় করছে 100 থেকে 1000 টাকা। এরই মধ্যে প্রায় 2500 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। স্মার্ট কার্ড বানাই দিল, নইলে কোনো ছেলে মেয়ে বাইরে ঘুরে যাইতে পারবো না। 100, 500, 300 করে নিছে, 1000 নিছে। এটা কি করলো? এটা আমরা চাই, এটা সঠিক বিচার করে এটা আমরা জনগণ দেখতে চাই। কোম্পানি থেকে স্টেটমেন্ট দেওয়ার পরে দেওয়ার সময় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করছে তাহলে অবশ্যই এই কাজের সাথে জড়িত। ইউপি প্রশাসন জানান, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটা স্থানীয় উদ্যোগ, আমি একজনকে সেবা দিব, সেবার বিনিময়ে তার কি অর্থ পরিশোধ করবে, এই দৃষ্টিভঙ্গিতে এটা বিতরণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেটা আমরা খতিয়ে দেখছি এবং উপযুক্ত তদন্ত করে যারা দায়ী আছে বা এটা যদি কোনো অর্থের তছরূপ হয়ে থাকে এবং জনগণকে যে প্রত্যাশিত যে সেবাদার নামে যে টাকা গ্রহণ করা আছে সেই সেবাটা যদি প্রকৃতপক্ষে না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিধিবিধান ব্যবস্থা করব। স্মার্ট হোল্ডিং কার্ডের নামে হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।